বিদেশি শক্তির যে উপস্থিতি, এই সময়টাতে ২০২৪ সনের এই যে নভেম্বর মাস রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছে। এর কারণ হলো, যখন স্থানীয় যে পক্ষগুলো, রাজনৈতিক পক্ষগুলো খুব শক্তিশালী হয়, রাষ্ট্রীয় কাঠামোগুলো একটা সুন্দর সিস্টেমের মধ্যে চলতে থাকে, তারপর দেশের অর্থনৈতিক অবস্থা যখন প্রান্তিক লেভেলে খুব ভালো অবস্থায় থাকে, অর্থাৎ দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠী তাদের হাতে পর্যাপ্ত টাকা থাকে, সমাজে সুখ থাকে, শান্তি থাকে, তখন অটোমেটিক্যালি পুরো সমাজ, রাষ্ট্রে একটা শৃঙ্খলা চলে আসে। আর যখন এরকম একটা শৃঙ্খলাবদ্ধ সমাজ এবং শৃঙ্খলাবদ্ধ রাষ্ট্র কোথাও থাকে, সেখানে আসলে বিদেশি শক্তি কখনোই আসতে পারে না। তো সেই দিক থেকে যে গত ১৫ বছরের শেখ হাসিনার যে শাসন, এই শাসন সময়টিতে বা শাসনকালে আমাদের যে ফান্ডামেন্টাল অধিকারগুলো রয়েছে, মৌলিক অধিকারগুলো রয়েছে, সেই মৌলিক অধিকারগুলো যাকে বলা হয় অবদমিত, অপমানিত, লাঞ্ছিত হতে হতে ওগুলো কেবল সংবিধানে ছিল, কাগজে কলমে ছিল, বই পুস্তকে ছিল। মানুষ ভুলেই গিয়েছিল যে তারা এ রাষ্ট্রের নাগরিক এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তাদেরই সেবক, তাদের মনোনীত, তাদের দ্বারা নির্বাচিত, এবং জনগণের বাইরে এই দলটির কিছুই করার নেই, এটি জনগণ ভুলে গিয়েছিল। আর আওয়ামী লীগের যারা লোকজন, তারা চিন্তা করেছিল যে এই দেশটি তার বা তাদের, তারা যা বলবেন সেটা শুনতে হবে, সেটা মানতে হবে, এবং আওয়ামী লীগের বাইরে অন্য কোনো রাজনৈতিক দলের আসলে এই বাংলাদেশ শাসন করারই ক্ষমতা নেই। দ্বিতীয়ত, এই বঙ্গে শেখ হাসিনা ছাড়া অন্য কোনো যোগ্যতর নেতা বা নেত্রী নেই যিনি কিনা প্রধানমন্ত্রী হবেন। এবং এই কথা স্বয়ং প্রধানমন্ত্রী বলতেন, সাবেক প্রধানমন্ত্রী বলতেন যে আমার পরিবর্তে বা আমার সাবস্টিটিউট কে আসবেন ক্ষমতাতে, নাম বলেন তো। এখন তিনি তখন এমন একটা ভয়ে রাজত্ব তৈরি করে ফেলেছিলেন যে তার মুখের সামনে যদি কেউ বলতো যে আপনার চেয়ে অমুকে ভালো, কিংবা অমুক দল ভালো করতে পারবে, তাহলে তার মানে কি বলবো, শরীরের সঙ্গে মাথার যে সম্পর্ক ঘাড়ের মাধ্যমে, সেই ঘাড় বা গর্দান কোথায় থাকতো, এটি এখন গবেষণার বিষয়। তো বাস্তবতা হলো, সেই রাজা নেই, সে হাতি নেই, সে হাতি শাল নেই, ঘোড়ার শাল নেই, সেই যে গণভবন তারা সেটাও নেই। এখন নতুন একটা সরকার এসেছে, এটি জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে, বিপ্লবের মাধ্যমে এসেছে, যেটাকে বলা হয় পপুলার গভর্নমেন্ট। কিন্তু লিগ্যাল, আইনগত যে ভিত্তি, এটি এই সরকারের নেই। দ্বিতীয়ত হলো যে এই সরকারের কোনো সংগঠন নেই, রাজনৈতিক সংগঠন নেই, এমনকি কোনো সামাজিক সংগঠন নেই, এবং তারা বাংলাদেশের মাটিতে বন্ধুহীন একটি সম্প্রদায়। এবং গত ১০০ দিন ধরে তারা যে সকল কর্মকাণ্ড করেছে, সেই কর্মকাণ্ডের ফলে এমন কোনো কিছু হয়নি যা কিনা মনে হয়, যা দেখে মনে হয় যে আমরা একটা নবযুগ পেয়েছি এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা ভালো আছি। কিন্তু সেটি মনে তো হচ্ছেই না, উল্টো যে সকল বিপদ, বিপত্তি, বিশৃঙ্খলা, অস্থিরতা, অনিশ্চয়তা, বিরক্তি, সব কিছু মিলে আমাদের যে জনজীবন, রাষ্ট্রীয় জীবন একেবারে এলোমেলো হয়ে পড়েছে। এখন এই অবস্থাতে যা হয়, দেশের মধ্যে অনেকগুলো শক্তি, যেগুলো নিয়ন্ত্রণহীন শক্তি, এগুলো মাথাছাড়া দিয়ে উঠেছে। যেমন ধরুন, বড় বড় যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলো যদি কখনো বিশৃঙ্খলা করে, আপনি তাদেরকে দায়ী করতে পারবেন এবং ধরতে পারবেন, সেটা বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক। কিন্তু কোনো অসংগঠিত শক্তি, যেমন ধরুন কিশোর গ্যাং, কিংবা ধরুন এই যে রাস্তায় ছোট ছোট সংগঠন, তারা দাঁড়িয়ে গেল, শত শত যাকে বলা হয় ছোট ছোট সংগঠন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত
বিভিন্ন নামে বেনামে চাঁদাবাজি করলেও, ডাকাতি করলেও, রাহাজানি করলেও আপনি এদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এবং যখন সমাজে অনিশ্চয়তা থাকে তখন ভদ্রলোকগুলো, যোগ্য লোকগুলো আত্মমর্যাদা এবং সম্মান বাঁচানোর জন্য পেছনে চলে যায়। আর সামনের সারিতে চলে আসে অযোগ্য, অদক্ষ, বিরক্তিকর, মানে বিরক্তিকর। যেমন ধরুন গভীর জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, কিন্তু লোকালয়ে মানুষের বিরক্তি উদ্রেক করে কিছু প্রাণী আছে। তদ্রূপ একটি দেশে যখন রাজনৈতিক বিশৃঙ্খলা চলে তখন সত্যিকার অর্থে যারা প্রাজ্ঞ রাজনৈতিক নেতা, তারপর যোগ্যতর নেতা, তারা খামোশ হয়ে যায়, তারা চুপ হয়ে যায়। আর ওই জায়গাতে দেখা গেল যিনি মেম্বার হতে পারেন না তিনি রাষ্ট্রপতি হওয়ার জন্য ঘোরাফেরা করছেন। অথবা ধরুন জীবনে কখনো রাজনীতি করেননি তিনি এখন মন্ত্রী এমপি হওয়ার জন্য সেই বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাইকে গালাগাল করছেন। তো এরকম বিশৃঙ্খলা যখন চলতে থাকে পানি ঘোলা হয়ে যায়, রাজনীতির মাঠ ঘোলা হয়ে যায়, সব কিছু এলোমেলো হয়ে যায়। এবং তখন নানা রকম বিদেশি শক্তি বাংলাদেশে বা অন্য যে কোনো দেশে যেখানে এরকম পরিস্থিতি হয় সেখানে চলে আসে। অতীতে আমরা যদি ধরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা বাংলাদেশে কেন এসেছিল ব্যবসা করার জন্য, আদানিদের মতো, কিন্তু এসে পুরো ভারতবর্ষ দখল করে ফেলল। এবং তারা যে ভারতবর্ষ দখল করে ফেলেছিল এর মূল কারণ ছিল এই যে এখন যে অবস্থা চলছে পুরো ভারতবর্ষের রাজনীতি, সেটা দিল্লি সিংহাসন বলেন, বাংলা বিহার উড়িষ্যার সিংহাসন বলেন, সব জায়গাতে কিন্তু একই অবস্থা চলছিল। তো এখন সেই আদিকালের ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেই, কিন্তু এই আধুনিক প্রযুক্তির যুগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাইতেও জঘন্য, নির্মম এবং নিষ্ঠুর বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ বিভিন্ন ছিলায়, বিভিন্ন ছলচাতুরিতে মানুষের মনে ভয়, আতঙ্ক, আশা, স্বপ্ন ইত্যাদি জাগিয়ে পুরো সমাজকে অস্থির করে তুলছে। আর এই কাজগুলো করার জন্য তারা সরাসরি সামরিক শক্তি ব্যবহার না করে তাদের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে সেই গোয়েন্দা সংস্থা এবং সেই গোয়েন্দা সংস্থার যারা পেইড এজেন্ট তাদের মাধ্যমে আমাদের এই সমাজকে রীতিমতো অস্থির থেকে অস্থিরতর করে ফেলছে। আমরা ভারতের যে গোয়েন্দা সংস্থা যারা কিনা দেশের বাইরে গিয়ে অপারেশন চালায়, খুন খারাপি পর্যন্ত চালায় এবং ভারত রাষ্ট্রের স্বার্থ দেখা সহ আরও অনেক বিষয়াদি যেগুলোকে নেতিবাচক অর্থে এহেন কুকর্ম নেই যা করে না সেই প্রতিষ্ঠানটির নাম রয়ের ফাদার মানে আব্বা যে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাটি সেটি হলো মোসাদ, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। মোসাদকে বলা হয় যে পৃথিবীর সৃষ্টি হওয়ার পর এবং রাষ্ট্র তৈরি করার পর রাজা বা সম্রাট, মহারাজা তারা যে গোয়েন্দা বাহিনীগুলো তৈরি করেছেন সকল গোয়েন্দা বাহিনীগুলোর মধ্যে সবচেয়ে ইফেক্টিভ, সবচেয়ে ডেঞ্জারাস এবং সবচেয়ে যাকে বলা হয় দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন একটি গোয়েন্দা সংস্থা, যারা এই পৃথিবীতে এরকম অনেক কিছু করেছে যা কিনা আমেরিকা, ইংল্যান্ড কিংবা ভারত অন্য কোনো দেশের শক্তিশালী গোয়েন্দা সংস্থা পারেনি। ফলে মোসাদের নাম শুনলে আমেরিকার যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ তারাও কিন্তু থরথর করে কাঁপে। এরপর ধরুন সিআইএ, এরপরে রাশিয়ার গোয়েন্দা সংস্থা যেটা সাবেক গোয়েন্দা সংস্থা কেজিবি, তারপরে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা, এই সবই খুবই গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে আমাদের এই বাংলাদেশে এবং পাক ভারতে আইএসআইকেও কিন্তু, অর্থাৎ যেটা পাকিস্তানের যে সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই, আমাদের যেমন ডিজিএফআই ওদের আইএসআই, এটাও কিন্তু খুবই যাকে বলে ইফেক্টিভ আমাদের সাবকন্টিনেন্টের জন্য। তারাও অনেক অঘটন ঘটাতে পারে এবং ঘটিয়েছে বিভিন্ন সময়টিতে। এখন মূল ব্যাপারটা হলো যে এই যে এখন একটা ট্রানজিশনাল পিরিয়ড যাচ্ছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার যাচ্ছে এবং এই সরকারের পক্ষে 18 কোটি মানুষের পালস বুঝে শাসন ক্ষমতা পরিচালনা করার জন্য যে অর্গান দরকার, যে অর্গানোগ্রাম দরকার, তারপরে যে অভিজ্ঞতা দরকার, যে বিশাল কর্মী বাহিনী দরকার এবং রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা দরকার, এটি
বাস্তব হলো একেবারে ভেঙে পড়েছে। ফলে কি হলো, এই যে বিদেশি যে গোয়েন্দা সংস্থাগুলো, এই গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশে এখন অতীতের যে কোনো সময়ের চাইতে সক্রিয়, এবং এদের সঙ্গে যারা সম্পৃক্ত এবং যারা জেমস বন্ড সিনেমা দেখেছেন কিংবা অন্যান্য গোয়েন্দা যে থ্রিল কাহিনীগুলো পড়েছেন, তারা জানেন যে এরা কিভাবে সমাজের বিভিন্ন স্তরে ঢুকে পড়ে, বিভিন্ন পেশার মধ্যে, শ্রেণীর মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, এমনকি ভিক্ষুকদের মধ্যেও দেখা গেল মোসাদের এজেন্ট থাকতে পারে, রয়ের এজেন্ট থাকতে পারে। শাহবাগ মোড়ে একজন ভিক্ষুক, সে ধরুন আপনাকে একটু থুথু মেরে দিল, বা তার হাতের একটা লাঠি দিয়ে আপনাকে একটা বাড়ি দিয়ে দিল, বিশ্রী ভাষায় আপনাকে একটা গালি দিল, এবং টার্গেট করে। এর কারণ হলো যে আপনি বাংলাদেশে খুব একজন কর্তা ব্যক্তি, আপনাকে যদি মেন্টালি ডিপ্রেসড করা হয়, আপনার কাজের গতি যদি কমিয়ে দেওয়া হয়, এবং এটি যদি একজন ম্যাথরকে দিয়ে করা সম্ভব হয়, ঝাড়ুদারকে দিয়ে করানো সম্ভব হয়, ভিক্ষুক দিয়ে করানো সম্ভব হয়, পথকলি মানে টোকাইদেরকে দিয়ে করানো সম্ভব হয়, আলটিমেটলি আপনার যাকে বলা হয় কর্মস্পৃহা কমে যাবে। তো একটা সমাজে গোয়েন্দারা যে তৎপর, এটা বুঝতে পারবেন যে অযোগ্য এবং টোকাই প্রকৃতির লোক, যাকে বলা হয় সমাজের একেবারে প্রান্তিক লেভেলের, কেউ হয়তো গাঁজা খায়, কেউ হয়তো ফেন্সিডিল খায়, কেউ হয়তো ছিনতাই করে, এই মানুষগুলোর হাতে ক্ষমতা চলে যায় এবং তারা অনেক কিছু করে, অপরাধ করে, আবার সমাজও নিয়ন্ত্রণ করে, এবং সমাজে বুক ফুলিয়ে তারা ঘুরে বেড়ায়। এরকম অবস্থা যখন আপনি দেখবেন কোথাও, ধরে নেবেন যে পেছন থেকে এরকম কোনো দেশি বা বিদেশি চক্র এদেরকে লেলিয়ে দিয়েছে। এখন আমাদের যে বাংলাদেশের প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কি হচ্ছে আপনারা যারা যার যার অবস্থানে আছেন সবাই বুঝতে পারছেন। বড় ব্যবসায়ী থেকে শুরু করে ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, প্রান্তিক ব্যবসায়ী, সকলের মধ্যেই এক ধরনের অনিশ্চয়তা। এবং এই যে গোয়েন্দা সংস্থাগুলোর যে খেলাধুলা, এই খেলাধুলার সঙ্গে সঙ্গে আবার অদ্ভুত অদ্ভুত সব সংগঠনের নাম শোনা যাচ্ছে, যেমন হিজবুত তাহরির। এখন হিজবুত তাহরির সম্পর্কে আমরা বাংলাদেশের মানুষ খুব অল্প জানি, কিন্তু এই অল্প জানার সুযোগ নেই। যেমন একটা সময় আল কায়দা ছিল, বাংলাদেশে খুব আলোচিত হতো, বা অন্যান্য যে সকল জেএমবি গুরুত্বপূর্ণ যাকে বলা হয় রাজনৈতিক সংগঠন ছিল, সন্ত্রাসী সংগঠন ছিল, তো সেইগুলো এখন আর নেই। তো সেই জায়গাটাতে তালেবানের নামে একটা সময় খুব আলোচিত হতো, তো সেখানে হিজবুত তাহরিরের নাম খুব আলোচিত হচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো কে হিজবুত তাহরির, কে জামাত, কে হেফাজত, তারপরে কে ইসলামপন্থী, এই জিনিসগুলো কে চরমোনাই, কে আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনি এই বিশাল 90% মুসলিম সম্প্রদায়, কে তাবলিগ, কে জুবায়েরপন্থী, কে সাতপন্থী, আপনি এর মধ্যে হিজবুত তাহরির কোথা দিয়ে কিভাবে যে ঢুকে গেল বা ঢুকে গিয়েছে এবং তারা যে কী করছে, একান্ত যারা এই বিষয় নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু বুঝতে পারছেন না। এই কারণ হলো পৃথিবীর সবচেয়ে বড় অরণ্য হলো জনারণ্য। সুন্দরবনে কোনো কিছু খুঁজে পাওয়া সম্ভব, আমাজনের জঙ্গলে খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু জনগণের মাঝে, বিশাল জনগণের মাঝে যদি কেউ হারিয়ে যেতে চায়, কেউ মিশে যেতে চায়, আপনি তাকে খুঁজে পাবেন না, কেউ কখনো খুঁজে পায় না। এখন আমাদের দেশের ইসলামপন্থী মানুষগুলো, ধর্মপ্রাণ মানুষগুলো, আল্লাহ এবং রাসূলে বিশ্বাস করা মানুষগুলো, এরকম শতকরা 90% মানুষের মধ্যে যদি হিজবুত তাহরির নামক সংগঠনটি ঢুকে যায়, এদেরকে আলাদা করার কোনো রকম মেকানিজম এবং মেশিন কোনো রাষ্ট্রের হাতে থাকে না, এমনকি আমেরিকার হাতেও নেই। কেবলই মাত্র সামাজিক সংহতি এবং সুষ্ঠু রাজনৈতিক ধারা, প্রগতি, এই জিনিসগুলো দিয়ে ধীরে 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 এদেরকে মোকাবেলা করা যায়। তো এখন যে অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থাতে মানে বাংলাদেশ সকল অপকর্মের একটা অধিক্ষেত্র, বাংলাদেশকে সকল অপকর্মের একটা অধিক্ষেত্র বানানোর জন্য, মানে গোল্ডেন ট্রায়াঙ্গেল অফ ক্রিমিনালস অ্যান্ড ক্রাইম, সমস্ত বিদেশি শক্তিগুলো চেষ্টা করে যাচ্ছে। আপনি আফগানিস্তানের কথা চিন্তা করেন, এটাকেও কিন্তু একটা গোল্ডেন ট্রায়াঙ্গেল বানিয়ে ফেলেছিল রাশিয়া এবং আমেরিকা।
এখন এদের খপ্পর থেকে এই তালেবানি সরকার অল্প কয়েকদিন দেখেন তার মধ্যে তারা এই রাষ্ট্রটির যে উন্নয়ন, অভূতপূর্ব উন্নয়ন করেছে, এটি আপনি আফগানিস্তানে বা কাবুলে না গেলে বুঝতে পারবেন না। আবার এই একই জাতিগোষ্ঠীকে তারা কিন্তু এই কোকেন দিয়ে, গাঁজা দিয়ে, চরস দিয়ে, যুদ্ধ দিয়ে, অস্ত্র দিয়ে এমন পর্যায়ে করে ফেলেছিল, যার ফলে ওই পুরো দেশটি বারুদে ভরে গিয়েছিল। তা আমাদের এই দেশে এখন যে খেলাধুলা চলছে, এই খেলাধুলা থেকে মহান আল্লাহ রাব্বুল